আপনারা আগেই জানেন, সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হিসেবে আছেন ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মশ আরেফিন সিদ্দিক এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম। আপনাদের তিনজনকে আবারও স্বাগত। আমরা একটু অধ্যাপক শামসুল আলম আপনাকে দিয়ে শুরু করি আজকের আলোচনা। বিদ্যুৎ বিল নিয়ে আপনি নিশ্চয়ই এর মধ্যে অবগত আছেন। গেল মাসে প্রতিমন্ত্রী বলেছিলেন যে একটা সমস্যা হয়েছে, যারা মিটার রিডার তারা বেরোতে পারেননি, হয়তো কিছু বিদ্যুৎ ভুতুরে বিল আছে। কিন্তু এরপরে তার ঘোষণার পরে তিনি উষ্মা প্রকাশ করার পরেও গেল মাসের বিলও একই রকম অবস্থা আসলে, এমনকি তার বাসা এবং তার ব্যবসা প্রতিষ্ঠানেও বিলটি ভুতুরে বিল এলো এবং সবাই বলা হচ্ছে যে এই বিলগুলো দিতে হবে না, কিন্তু 30 তারিখ লাস্ট ডেট ছিল, অনেকেই দিয়ে দিয়েছেন, সেগুলো সমন্বয় হবে কি করে? দেখুন, আমরা বলে আসছি 24শে মে আমরা বিআরসির কাছে আবেদন করেছিলাম। ভোক্তার অভিযোগ নিষ্পত্তি করার এখতিয়ার জ্বালানি সেক্টরে, বিদ্যুৎ সেক্টরে সেটা বিআরসি আইন মতে বিআরসির এখতিয়ার, বিআরসি আইনের 40 ধারায় এই ক্ষমতা বিআরসিকে দেওয়া হয়েছে। বিআরসির কাছে আমরা বলেছি যে এটা অসাধু ব্যবসা। বিআরসির দায়িত্ব হচ্ছে বিআরসি আইনের আওতায় ভোক্তা স্বার্থ সুরক্ষা করা এবং পাশাপাশি অসাধু ব্যবসা থেকে ভোক্তাকে সুরক্ষা দেওয়া এবং সঠিক দামে, সঠিক মানে, সঠিক মাপে বিদ্যুৎ বা জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করা। এই কটা দায়িত্ব বিআরসি যে লক্ষ্যে বিআরসি প্রতিষ্ঠিত, তার মধ্যে ভোক্তা স্বার্থ সুরক্ষা করা অন্যতম। সেই স্বার্থ সুরক্ষা করার এই কটা কাজ করার এখতিয়ার, ক্ষমতা এককভাবে বিআরসিকে দেওয়া হয়েছে। এই দায়িত্ব আর কারো নয়। এখন আসেন, যে বিদ্যুৎ বিলগুলো দেওয়া হয়েছে, বিদ্যুৎ সচিব যে প্রতিবেদন পেশ করেছেন, তার টাস্কফোর্স মাঠে নেমেছে। তারা 290 জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছেন। ভালো কথা, প্রশাসনিক ক্ষেত্রে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে আমরা কি দুঃখ দুর্দশায় আছি, অভিযোগ অনুযোগ হচ্ছে, পত্রপত্রিকায় আসছে, টেলিভিশনে প্রচার হচ্ছে। সুতরাং এই দায়িত্বটা বিদ্যুৎ বিভাগ পালন করেছে। কিন্তু যে কৃতকর্মের অপরাধী সাব্যস্ত করে 290 জনের শাস্তি সুপারিশ করেছে, কিন্তু সেই বিলগুলো বাতিল করা হয়নি। এটা কি একটা প্রহসন নয়? এটা কি একটা তামাশা নয়? সেখানে সচিব বললেন যে আমাদের কাছে অভিযোগ করলে আমরা প্রতিকার নিশ্চিত করব। অবৈধ বিল আদায় করেছে, বিদ্যুৎ যা খরচ করেনি তার থেকে বেশি খরচ দেখিয়ে বেশি বিল দিয়েছে, অসাধু ব্যবসা করেছে, আইনের আওতায় যার কাছে প্রতিকার চাওয়া হয়েছে সে ছুতো জগন্নাথ হয়ে বসে আছে। তারা নেমে এইসব মানে আদেশ নির্দেশ অভিমত জারি করে সাংবাদিক সম্মেলনে আমাদেরকে আশ্বস্ত করছে। আমি শুনেছি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিলও নাকি 3 গুণ দেওয়া হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে অভিযোগ করেছেন যে তার বিল 3 গুণ দেওয়া হয়েছে, তাহলে কি তিনি প্রতিকার পাবেন না? এইরকম যারা অভিযোগ করেছে তারা স্যাম্পল মাত্র, তাদের প্রতিকার দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে, তারা প্রতিকার পায়নি। অফিসগুলো থেকে বলা হয়েছে যে আমরা করোনাকালীন সময়ে বিল মিটার রিড করতে পারিনি, সুতরাং আমরা মন গড়া বিল দিয়েছি। সত্যি আপনারা অভিযোগ করেন, অফিসে আসেন, তারা তাদের বাড়িতে তাদের চাকরির সূত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে জীবন রক্ষার ঝুঁকি না নিয়ে তারা যায়নি, কিন্তু তার এই অবৈধ কাজের খেসারত দিতে যে কিছুক্ষণ আগেই দেখলেন যে করোনাকালীন সময়ে কাউকে রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না, কিন্তু এই বিদ্যুৎ বিলের জন্য অভিযোগ করতে তাকে যেতে হবে। এই অভিযোগ করার জন্য প্রান্তিক গ্রাহক যারা গ্রামের, বিশেষত পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতায় পিবিএস গুলোতে, তাদের পক্ষে কি এই অভিযোগ বিধিবদ্ধভাবে করে তাদের কাছ থেকে প্রতিকার আনা সম্ভব? কেন এই বিলগুলো বাতিল করা হচ্ছে না? বাতিল করে এই করোনাকালীন সময়ে এস্টিমেটেড বিলের আওতায় বিল দিতে হলে যে পদ্ধতিতে বিল দেবে সেটা প্রবিধান দ্বারা নির্ধারিত বিধিমালার আওতায় যে বিআরসি কে ক্ষমতা দেওয়া হয়েছে বিআরসি আইনে, বিআরসির নির্দেশ দেবে কদিনের জন্য বিল দেওয়া যাবে না যাবে, স্থগিত থাকবে সেটা বুঝতে পেরেছি। অধ্যাপক শামসুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মশ আরেফিন সিদ্দিক, আপনার কাছ থেকে একটু মন্তব্য নেই। যেটি অধ্যাপক শামসুল আলম বললেন, বিআরসির দায়িত্ব, বিআরসির এখানে কোনো দায়িত্ব পালন করার দৃশ্য আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। ধন্যবাদ আপনাকে। ডক্টর শামসুল আলম যে কথাগুলো বললেন, আমার মনে হয় যে তার কথা ধারাবাহিকতায় এইভাবে বলা যায়
যে যে ভুল ভ্রান্তি হয়েছে সে তো নিশ্চয়ই একটা অপরাধ করেছে, এবং সেটি বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে তদন্ত করে কিছু কর্মকর্তা কর্মচারী বা কৌশলীকে ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, শাস্তির আওতায় আনা হচ্ছে। এটি একটি ভালো দিক। কিন্তু আমাদের এই যে অগণিত গ্রাহক যারা এই ভোগান্তির শিকার হল, তাদের প্রতিকারের ব্যবস্থা কি, সেই বিষয়ে অধ্যাপক শামসুল আলম একটা প্রস্তাব দিয়েছেন। সেটি নিশ্চয়ই গ্রহণ করা যেতে পারে। আর যদি সেটা প্রশাসনিকভাবে গ্রহণ করতে কোনো অসুবিধা হয়, অর্থাৎ যারা ভোক্তা গ্রাহক তারা ইতিমধ্যে বিল জমা দিয়ে দিয়েছেন, ব্যাংকে টাকা পরিশোধ করেছেন, এটা যদি অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় সেইভাবেও করা যেতে পারে বলে আমার ধারণা। একটা প্রস্তাব আমি করতে পারি এভাবে, যে যেটা দিয়েছেন সেটা তো এখন সরকারের খাতায় লেখা আছে, কিন্তু বিভাগের খাতায় লেখা আছে। পরবর্তীতে যে বিলগুলো হবে সেগুলো একেবারে ফিল্ডে গিয়ে মিটার দেখে তারা বিল করবেন, অথবা তারা ওই অধ্যাপক শামসুল আলম যেটা বললেন যে এস্টিমেটেড বিল করার যে পন্থা সেটি অবলম্বন করে করবেন। কিন্তু এই যে অতিরিক্ত বিল যারা পেমেন্ট করে ফেললেন সেই টাকাটা সেখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এইভাবে একটা ভুল ভ্রান্তি যখন হয়ে যায়, সেটা নিশ্চয়ই এই ভুল ভ্রান্তি কেন হয়েছে, কাদের অপরাধ, কাদের সেখানে অপরাধ বা অবহেলা, সেগুলো দেখা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া সেটা একটা দিক। কিন্তু কোনোভাবেই আমাদের বিদ্যুৎ গ্রাহক ভোক্তা তারা যেন কোনো বৈষম্যের শিকার না হন। তারা টাকা পয়সা যেটা দিয়ে ফেলেছেন, যত অতিরিক্ত দিয়ে থাকেন সেটাকে অ্যাডজাস্ট করা, আর যদি কারো কম দেয়া থাকে তাহলে সেটা আবার পরবর্তী বিল থেকে সংগ্রহ করা। এইভাবে প্রতিটি গ্রাহক ভোক্তার যে আপনার মৌলিক অধিকার, যে বিদ্যুৎ যেটা খরচ করেছেন সেটার বিল দিবেন, তার অতিরিক্ত তো দেবেন, কমও দেবেন, সেটি নিশ্চিত করা। এটাই তো প্রশাসনের কাজ, এটাই বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাজ, এটাই আমাদের বিদ্যুৎ বিভাগের কাজ। সেই কাজগুলো তাদের করতে হবে। জি, বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। রিয়াজউদ্দিন আহমেদ যেটি বললেন অধ্যাপক আরেফিন সিদ্দিক, যে সেই কাজটা বিদ্যুৎ বিভাগকে করতে হবে, কিন্তু আমাদের কাছে ইন্তার অভিযোগ যে প্রচুর মানুষ যাচ্ছেন বিদ্যুৎ অফিসে, তারা সমাধানটুকু পাচ্ছেন না। আবার আজকে বিদ্যুৎ সচিব বললেন যারা অভিযোগ করেছেন তাদের প্রায় শতভাগ তারা সমাধান করে ফেলেছেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার বিদ্যুৎ বিল ডাবল এসেছে, আমি অভিযোগও করিনি। সেটি সমাধান কি করে করবেন তারা, সেটাও আমি এখনো জানি না। না, আপনি অভিযোগ করবেন কেন? কারণ বিদ্যুৎ বিভাগের তো যেটা বললাম যে পরবর্তীতে তারা ফিল্ডে গিয়ে মিটার রিডিং নেবে, নিয়ে তারা তো দেখবে যে আপনাকে এর আগে এখন যে বিল পরিশোধ করে ফেলেছেন সেগুলো অতিরিক্ত কি কত রিডিং দেওয়া ছিল সেটা অ্যাডজাস্ট করে নেবে। এটা তো অভিযোগ করার কোনো বিষয় নয়, যেটা অধ্যাপক শামসুল আলম বললেন। তাদের খাতায় লেখা আছে, তারা তো ইতিমধ্যে বিল একটা দিয়েছে, সেই বিলে ভুলভ্রান্তি যদি হয়ে থাকে পরবর্তী বিলে সংশোধন করতে হবে। বহু বছর যাবৎ বিদ্যুতের গ্রাহক, আমরা তো সেইভাবেই দেখে এসেছি। এখন করোনা বিপর্যয়ের সময় যেখানে পদ্ধতি যেটা আছে এক্সিস্টিং সিস্টেম, সেটাকে আরো কিভাবে সিম্পলিফাই করা যায়, সহজ করা যায়, সেদিকে যেতে হবে। এটাকে আরো কঠিন করা, এখন জনগণকে বাধ্য করে অফিসে নিয়ে যাওয়া, সেটার তো কোনো সুযোগ আছে বলে মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে। রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কোনো মন্তব্য আছে কি? জি, আমার একটা শামসুল আলম সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, যে এটাকে আরো সহজ করা যায় কিনা। এবার যে এক্সেস বিল যেগুলি এসছে, এটার একটা এক্সপ্লেনেশন দিয়েছে বিদ্যুৎ বিভাগ, বলছে যে সবাই যেহেতু ঘরে ছিল, দেশে গরম ছিল, অতএব ওই সময় ইলেকট্রিসিটি কনজাম্পশন বেড়ে গেছে। এটা মোটেই ঠিক নয়। অনেকে সব ঘর ব্যবহারও করেনি। আমার একটা সাজেশন হলো, এরকম করা যায় কিনা, গত বছর একই সময়ে কি বিল এসেছিল প্রত্যেক গ্রাহকের, তার সাথে একটা মানে সার্টেন পার্সেন্টেজ, ধরেন 5% প্লাস মাইনাস করে একটা বিল দাঁড় করানো যায় কিনা। তাহলে এই কোটি কোটি মানে গ্রাহক, তারা এই বিদ্যুৎ অফিসে যে বের করার তো কোনো প্রয়োজন পড়ে না। এরকম একটা ফর্মুলা বের করা যায় কিনা, যে গত বছরটাকে বেস ধরে ওখানে একটা প্লাস মাইনাস করে একটা বিল তৈরি করা যায় কিনা, যাতে ভোক্তাও সাফার করলো না, বিদ্যুৎ বিভাগও মানে ক্ষতিগ্রস্ত হলো। এই জায়গাটায় আরেকটা গলদ রাখা হয়েছে। সম্পাদক মহোদয়ের কথা শুনে আমি একটু সাপ্লিমেন্ট করব। 3 মাসে বিদ্যুৎ বিল করোনাকালীন সময়ে স্থগিত রেখেছিল সরকারি ঘোষণায়। সেই 3 মাসের বিল একসঙ্গে করে যে বিল দেওয়া হয়েছে,
আলাদা আলাদা বিদ্যুৎ, আপনি যে কথাটা বললেন যে এই বছরের যে মাসের বিল রিডিং নেওয়া যায়নি, গত বছরের সেই মাসে যে বিদ্যুৎ খরচ রয়েছে সেই বিদ্যুৎ খরচের বর্তমান যে রেটিং হয়েছে, মাঝখানে একবার যেহেতু দাম বেড়েছে সেই রেটিং দিয়ে গুণ করে দিলে যেটা আসে সেটা নিতে পারে, তার সঙ্গে প্লাস মাইনাস সেটা তো হতেই পারে। এই রকম একটা নীতিমালা বিআরসি জারি করে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু তারা এই জায়গাটা যে শুভঙ্করের ফাঁকিটা মানুষের সঙ্গে যে দুরভিসন্ধিমূলক আচরণ করেছে, সেটা 3 মাসের বিল এক করে ফেলেছে। এটা আলাদা আলাদা মাসের বিল করতে হতো। 3 মাসের বিল এক করার কারণে স্ল্যাব যে সুবিধা আছে, লোয়ার স্ল্যাবের রেট কম, যত উপরে স্ল্যাবে গেছে রেট বেশি হয়ে গেছে। তাহলে একজন লোকের 3 মাস বিল একত্রে করে যদি আপনি বিল রেট দিয়ে গুণ দেন, তার স্ল্যাব হায়ার স্ল্যাবে চলে যাবে। বিল বেশি হওয়ার তো কারণ আরো ওই জায়গাটায় যে সে স্ল্যাব সুবিধাটা পায়নি। সরকারের কাছে তো মানুষ তো চায়নি যে আমার বিদ্যুৎ বিল বন্ধ রাখা হোক। সরকার নিজে থেকে মানবিক কারণে এই করোনাকালীন সময়ে ভোক্তাদেরকে রিলিফ দেওয়ার জন্য কল্যাণের দিক দিয়ে বিবেচনা করে এই কাজটা করেছে। সরকারের এই ভোক্তা বান্ধব সিদ্ধান্তটাকে ভোক্তা বিরোধী সিদ্ধান্তে পরিণত করেছে এই ইউটিলিটি গুলো। সেগুলো কি এই টাস্ক ফোর্স অ্যাড্রেস করেছে? তাহলে কি টাস্ক ফোর্সের এটাকে আমি মূর্খতা বলবো, নাকি তাদের এই ধরনের একটা বদমাইশি বলবো, শয়তানি বলবো, যে তারা এত বড় বড় মাপের লোক, বড় বড় পদে বসে আছে, সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তারা এই সব ব্যাপারগুলো হিসাবের মধ্যে না এনে এরকম ভাবে ঢালাও ভাবে বক্তৃতা দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছে যে তারা আমাদের রিলিফ দিচ্ছে আর আমরা রিলিফ পাচ্ছি, আর মানুষ তাদের কাছে ইউটিলিটিতে যে ঘুরে বেড়াচ্ছে। কোন লেভেলের সরকারি কর্মকর্তাদেরকে এই শাস্তির আওতায় আনা হয়েছে, এই অবস্থা তৈরি করা হয়েছে? 1.5 মাস ধরে, 2 মাস ধরে চিৎকার পাৎকার করতেছে মানুষ, তাদের মাথা ঘামানো হয়নি। এর এমডিরা কি এর জন্য দায়ী নয়? এই কোম্পানিগুলোর চেয়ারম্যান, যে সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, যে ম্যানেজিং বোর্ডে আছে, তারা অতিরিক্ত সচিব, তারা কি দায়ী নয়? তাদের কি শাস্তির আওতায় আসতে হবে না? তাদের অবহেলার দায়ে চাকরিচ্যুত হওয়ার কথা তাদের, যে মানুষের অধিকার নিয়ে যারা তছনছ খেলেছে। এখন পর্যন্ত টাস্কফোর্স যা করেছে, আমি বলবো যে এই ভোক্তাদের অধিকার নিয়ে তারা সিনেমিনি খেলতেছে, তছনছ করতেছে। তাদের প্রকৃত প্রতিকারের জায়গা যেগুলো, সেগুলো তারা বুঝতে চাচ্ছে না, অস্বীকার করছে। তারা আসল সমস্যাগুলোকে এড়িয়ে যেয়ে তারা আর্টিফিশিয়ালি মানুষের সামনে এগুলো উপস্থাপন করছে। এই অপরাধের দায়ে তো আমি মনে করি যে এদের যারা এই টাস্কফোর্সে আছে তাদেরই বিচারের আওতায় আনা উচিত। যে 3 মাসের বিল এক করে যে স্ল্যাব দেওয়া হয়েছে, সেই বিলটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে, তারা সেটাকে টেকানোর চেষ্টা করছে, যেটা আমাদের অবশ্যই তাদের শাস্তি পাওয়া উচিত বলেই আসলে সবাই মনে করছে, আমরা মনে করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার সঙ্গে দ্বিতীয় পর্বে হয়তো আর যুক্ত হচ্ছি না, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন রিয়াজউদ্দিন আহমেদ এবং আরেফিন সিদ্দিক। ডক্টর শামসুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মশ আরেফিন সিদ্দিক। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমরা বিরতিতে যাবার আগে বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে কথা বলছিলাম। পাশাপাশি আমরা আরও একটি খবর আজকে দিয়েছি, গত কয়েকদিন ধরেই খবর আসলে ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে যে ভাড়াটিয়ারা, যাদের অনেকের চাকরি নাই, তারা ঢাকায় বসবাস করতে পারছে না, অনেকের চাকরি বেতন কমে গেছে, এই জন্য পরিবার সহ ঢাকার বাইরে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। এখন ঢাকায় যারা বাসা ভাড়া করেছেন, বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্নভাবে, তাদেরও একটা আশ্রয়ের জায়গা সেখানেও বিদ্যুৎ বিল বেড়েছে, পানির বিল বাড়ানো হয়েছে করোনাকালীন সময়ে, এবং তাদের জন্য কোনো রকম আসলে প্যাকেজ প্রণোদনার কথা বলা হচ্ছে, বিভিন্ন কথা বলা হচ্ছে, তাদের জন্য কিছু নেই, কিন্তু তারাও মহাসংকটের মধ্যে পড়েছে। আমি একটু রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে মন্তব্য চাই এ বিষয়ে। আপনি তো ঠিকই বলেছেন, তারা মহা সংকটে পড়েছে, এবং আমি মনে করি বাড়ির মালিক এবং ভাড়াটিয়া একইভাবে এফেক্টেড। বাড়ির মালিকরা বাড়িটা ভাড়া দিয়ে, এটা ইনভেস্টমেন্ট ছিল, বাড়িটা ভাড়া দিয়ে যা আয় হতো এটা দিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করতেন, এখন সেটা পাচ্ছেন না। আবার ভাড়াটিয়া যারা, তারা কোত্থেকে টাকাটা দিবেন? তাদের চাকরি নাই, তাদের আয় রোজগার কমে গেছে। এই অবস্থার মধ্যে তারা গ্রামের দিকে রওনা দিয়েছে, কিন্তু এই বাড়ির ভাড়া কি হবে? ভাড়া, এই যে গত 4 মাস ভাড়া দিতে পারে নাই, এই ভাড়াগুলি কিভাবে আদায় করা হবে? এখানে সরকার কোনো প্রণোদনা দিতে পারে কিনা চিন্তা করতে হবে। এবং একটা সাজেশন আপনারাই দিয়েছেন যে এখানে যেসব বাড়ির মালিক ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে,
তাদেরকে এই লোনের জায়গাটার মধ্যে ইন্টারেস্টে কোনো ছাড় দেওয়া যায় কিনা। তারপর যেটা বললেন যে পানির দাম বাড়িয়ে দিয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, এইগুলি যাদের ইনকামই নাই তারা এগুলি কোত্থেকে পেমেন্ট করবে? আমি তো জানি অনেক বাড়ির মালিক আছে যারা গত 4 মাস ভাড়া পাচ্ছে না, আবার যারা ভাড়া দিবে তারা ভাড়া দিতে পারছে না, তারাও হয়তো আরেকটা বাড়ি ভাড়া দিয়ে এখানে বাড়ি ভাড়া করে থাকবে, সেই বাড়ির ভাড়াও তারা পাচ্ছে না। এবং প্রচুর বিদেশি বাংলাদেশ থেকে চলে গেছে, আপনারা জানেন যে তারা এখানে চিকিৎসার সুবিধা নাই, হসপিটাল সুবিধা নাই। এই কারণে এই করোনা ভাইরাসের মহামারীর মধ্যে তারা বাংলাদেশে থাকাটা নিরাপদ মনে করছে না, তারা চলে গেছে। এই বাড়িগুলি খালি হয়ে আছে, এগুলির কি হবে? এটা সরকারের দিক থেকে একটা আলোচনা করে একটা পথ বের করে সবাইকে কিছু কিছু সাপোর্ট দেওয়া যায় কিনা আমি মনে করি এটা অবিলম্বে এই ব্যাপারটা বিবেচনা করা উচিত, না হলে একটা মহা দুর্যোগ সৃষ্টি হবে। জি, অধ্যাপক আরেফিন সিদ্দিক। না, আমার মনে হয় যে রিয়াজ ভাই যে কথাগুলো বললেন সেটাই আমি বলতে চাই যে এখানে যে বিপর্যয়গুলো একে একে লক্ষ্য করছি, কিন্তু সবকিছুই কিন্তু মূলত অর্থনৈতিক কারণ। কারণ অর্থনীতি যত দুর্বলতার মধ্যে পড়ে যাবে, অর্থনীতি যত বিপর্যয়ের মাঝে পড়ে যাবে, তখন আপনি সব খাতেই কিন্তু এই সমস্যাটা আমরা দেখবো। এই যে করোনা বিপর্যয়, এই বিপর্যয় পৃথিবীর সকল নাগরিককে এবং সকল খাতকে একইভাবে ক্ষতিগ্রস্ত করছে, এবং সেই জায়গায় আমাদের সম্মিলিতভাবে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। তো কি করা যাবে? সরকারের পক্ষে এখন সবাইকে প্রণোদনা দেয়া, সাহায্য সহযোগিতা করা, সেটাও হয়তো সম্ভব হবে প্র্যাকটিক্যাল রিজনিং। তো যেটা করা দরকার, সে আমাদের এখন শারীরিক দূরত্ব বজায় রাখার কথা যেমন বলি, সাথে সাথে এটাও বলতে হবে যে আমাদের মাঝে মনস্তাত্ত্বিক নৈকট্যকে আরো দৃঢ়তর করা। বাড়িওয়ালাদের বুঝতে হবে ভাড়াটিয়াদের এই সমস্যাগুলো হচ্ছে, ভাড়াটিয়ারা উপলব্ধি করবেন যে বাড়ির মালিক যারা এই ভাড়া দিয়ে তাদের জীবন নির্বাহ করেন তাদের সমস্যাগুলো কি। একই সাথে ভাড়াটিয়ারা যে ব্যাংকের ঋণ নিয়ে বা অন্যান্য জায়গা থেকে অর্থ সংগ্রহ করে বাড়িতে ইনভেস্ট করেছেন, তাদের এই ঋণদাতা সংস্থা, ব্যাংক, অন্যান্য সংস্থা যারা বিভিন্ন সময় বড় বড় শত শত হাজার হাজার কোটি টাকা ডিফল্টারদেরকে মওকুফ করে দিয়েছে, তারা আজকে এই যারা অল্প বিনিয়োগ নিয়ে বাড়ি করে কোন রকমের জীবনযাপন করে তাদের সমস্যা দেখা। এইভাবে যদি আমরা প্রত্যেকে যে জায়গায় আছি, যার যে অবস্থানে আছি, আমরা যদি একটু মানবিক দৃষ্টিভঙ্গিতে অন্যের সমস্যাটা দেখার চেষ্টা করি, তাইলে সম্মিলিত ভাবে আমরা এই সংকটটা কাটিয়ে উঠতে পারবো। এটা শুধু বাংলাদেশের সংকট নয়, এটা সারা পৃথিবীর সংকট, আমরা বুঝতে পারি। কিন্তু বাংলাদেশে আমাদের সংকট আমাদেরকেই কাটিয়ে উঠতে হবে। এখানে বাইরের থেকে আমরা এই সাহায্য সহযোগিতা এনে এটা পূরণ করতে পারবো না। অথবা আমাদের সীমিত সম্পদকে এখন যথাসম্ভব সঠিকভাবে পুনর্বিন্যস্ত করে, সমন্বয় করে আমাদের এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। এখানে সবচেয়ে বড় দরকার এখন একটা মানবতা বোধ, এটা একটা রিসোর্স, এখন এই রিসোর্সটাই কাজে লাগে। জি, রিয়াজউদ্দিন আহমেদ, আরেকটা জিনিস, একটা দৃশ্য দেখেছেন, গতকাল থেকে ওয়ারিতে লকডাউন শুরু হয়েছে। আজকে এবং গতকাল দুদিনেই অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেকেই জোর করে বেরিয়ে যাচ্ছেন, অনেকে হুমকি ধামকি দিচ্ছেন। এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে বলে আমাদের মনে হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকার থেকে বলা হয়েছে জরুরি সেবায় যারা নিয়োজিত তারা লকডাউন সম্পন্ন এলাকা থেকেও বেরোতে পারবেন, ঢুকতে পারবেন, তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে এবং অনেকে আবার গায়ের জোরও দেখাচ্ছেন। মানে এই করোনাকালীন সময়ে যদি সরকার একটা জায়গা লকডাউন করে, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটির সাথে জনসাধারণ সহযোগিতা করবে না। এরকম ঘটনা আগেও ঘটেছে, ঢাকা শহরের মতো জায়গায় ওয়ারিতেও ঘটছে। এটা দেখেন, এইটা আগেও আমরা লকডাউনের নামে মহা ছুটি উপভোগ করেছি। ছুটিতে বাড়িতে গেছি, বাড়ির থেকে আবার দলে দলে ঢাকা শহরে ফিরে আসছি। এই আমরা ক্যারিয়ার হয়ে গেছি, যার ফলে কমিউনিটি স্প্রেডিং হয়েছে বাংলাদেশে। এখন কথাটা হলো যে ওয়ারিতে যখন লকডাউন করা হলো, তখনই তো জানা যে এখান থেকে কিছু লোক বেরিয়ে যেতে পারে, চাকরি করতে যেতে হবে। এখন লকডাউনের আগেই তো বলা হয়েছিল যে এখানে সাধারণ ছুটি থাকবে, এখান থেকে কেউ কোনো অফিসে যাবে না। তাহলে কেন ব্যাংকে যাওয়ার কথা বলে অফিসে যাচ্ছে? কেন মানে মিটিং এর কথা বলে অফিসে যাচ্ছে? কেন তিতাস গ্যাসের মিটিং এর কথা বলে তারা পুলিশকে ভায়োলেট করে, পুলিশকে হুমকি দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে? এগুলি তো
লকডাউন যখন করলেন, একটা এরিয়াকে যখন আপনার মনিটরিং এর মধ্যে আনলেন, তাহলে এটাকে তো এনফোর্স করতে হবে। মুখে ঘোষণা দিয়ে বাড়িতে বসে থাকলে তো হবে না। এবং এই কাজটি আগেও হয়েছে। আগে লকডাউনের নামে, ছুটির নামে লোকজন যা খুশি তাই করেছে, যে কারণে আজকেও দেখেন 55 জনের মৃত্যু হয়েছে। আজকেও প্রায় 3000-এর কাছাকাছি ইনফেক্টেড হয়েছে। এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আমাদেরকে তো, আমরা তো বিশ্ব থেকে আইসোলেটেড হয়ে যাবে। আজকে দেখেন বিভিন্ন জায়গায় বিমানের ফ্লাইট পারমিশন পাচ্ছে না। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে। ইংল্যান্ডে অনেক কান্ট্রির মধ্যে আমরা নাই যেখানে ওখানে কোয়ারেন্টাইন করতে হবে না, কিন্তু আমাদেরকে করতে হবে। এবং এরকম আরো অনেক কিছু, মালয়েশিয়া, সিঙ্গাপুর 31শে অগাস্ট পর্যন্ত আমাদের বিমান ফ্লাই করবে না। এই যে জিনিসগুলি এইভাবে তো আমাদেরকে আইসোলেট করে দেবে, আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এই অবস্থা তো গ্রহণ করা যায় না। তার জন্যই এই লকডাউন করা হয়েছে, যে সিচুয়েশনটা ইমপ্রুভ করা যায় কিনা। অথচ সেই লকডাউন এটা একটা প্রহসনে পরিণত হয়েছে। এটাকে এনফোর্স করার কোনো চেষ্টা করা হয় না। এটাকে আইন শৃঙ্খলা বাহিনী ওখানে কেন নিয়োগ দেওয়া হয়েছে? এনফোর্স করার জন্য। সেই এনফোর্সমেন্টটা হচ্ছে না কেন? এই উত্তরটা জনগণ জানতে চায়। জি, রিয়াজউদ্দিন আহমেদ এবং আরিফিন সিদ্দিক, আপনারা দুজন থাকবেন। আরও একটা বিরতির সময় হয়েছে নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আপনারা সঙ্গে থাকুন, ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন রিয়াজউদ্দিন আহমেদ এবং ডক্টর আরিফিন সিদ্দিক। ডক্টর আরিফিন সিদ্দিক, আপনাকে দিয়ে শুরু করি। একটা খবর আমরা আজকে দিয়েছি, দুদক কিছু দুর্নীতিবাজ, স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর খোঁজ নিয়ে তালিকা করেছেন। তারা মাস্ক দুর্নীতি সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনাকাটার সঙ্গে জড়িত। স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট। মোটামুটি আমরা সবাই জানি, সব পত্রপত্রিকায় বিভিন্ন সময় খবর এসছে। আজ অবধি খুব বড় ধরনের কোনো শাস্তি কেউ পেয়েছে এটা মানে পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। এর আগেও একজন হিসাবরক্ষণ কর্মকর্তার অ্যাকাউন্টে মানে হিসাবে 15,000 কোটি টাকার উপরে পাওয়া গেছে, তাকে আর খুঁজেও পাওয়া যায়নি। এবার মাস্ক দুর্নীতি নিয়েও অনেক কথা হয়েছে, কিন্তু এখন দুদক পেয়েছে অনেককে, কোনো শাস্তি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। কিন্তু না, আপনি ঠিকই বলেছেন। বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে এই খবরগুলো লক্ষ্য করছি। এই কিছুদিন আগে আমি দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে 16টি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, যে তারা বিভিন্ন সময় 2 নম্বরই জিনিসপত্র সরবরাহ করেছে অথবা মানহীন জিনিসপত্র সরবরাহ করেছে। এই বিষয়গুলো তো সারা দেশবাসী দেখছে। কিন্তু এখন যেটা স্বস্তির বিষয়, যে দুদক দুর্নীতি দমন কমিশন একটা তালিকা করে এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে। এবং আমি মনে করি যে এই তদন্তটা অতি দ্রুত সম্পন্ন হওয়া দরকার। করোনা বিপর্যয়কালীন সময় আমরা যে অব্যবস্থাপনা দেখছি, তার একটা বড় কারণ এই কেনাকাটায় বড় ধরনের দুর্নীতি। যেসব জিনিসপত্র জরুরিভাবে কেনা উচিত ছিল অনেক আগেই, সেগুলো নানা কারণে হয় কেনা হয়নি, অথবা কেনা হলেও সেগুলি মানের দিক থেকে নিচের দিকে, অথবা একেবারেই আমরা দেখেছি যে এই সময়ও এসে ফেস মাস্ক যেটি সরবরাহ করা হচ্ছে সেটা একেবারেই মানহীন ফেস মাস্ক। তো এটা কি করে সম্ভব? তো যাই হোক, এর সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন ব্যবসা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা যুক্ত হয়ে এই ধরনের অপরাধগুলো করে থাকে, এতে কোনো সন্দেহ নাই। দুর্নীতি দমন কমিশন প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু আমি আশা করব যে এই কমিশনের এই তদন্ত অতি জরুরি ভিত্তিতে হবে। করোনা বিপর্যয়ের প্রতিটি পর্যায়ে মোকাবেলা যেমন আমরা জরুরি ভিত্তিতে করার চেষ্টা করছি, ঠিক একইভাবে এই তদন্তটিও অন্য 10টা তদন্তের মতো না করে এটাকে জরুরি ভিত্তিতে সম্পন্ন করা, সেদিকে আমরা সাধারণ মানুষ তাকিয়ে আছে। জি, রিয়াজউদ্দিন আহমেদ, আপনার মন্তব্য জানতে চাচ্ছি। জি, আমি তো আরিফিন ভাইয়ের সাথে একমত। এখানে দ্বিমত করার কোনো কারণ নাই। দুদক কতগুলি পদক্ষেপ নেয়, কিন্তু এটা কনক্লুসিভ কিছু হয় না, শেষ হয় না, কোনো তদন্ত শেষ হয় না, বিচার শেষ হয় না, কোনো দুর্নীতিবাজ মানে শাস্তি পায় না।
তাহলে এই কারণে একটা হতাশা আছে। দুদককে এই দিকটা একটু নজর দিতে হবে যে কেন বিচার বিলম্বিত হচ্ছে, সেখানে আইনের ঘাটতি আছে। এই জায়গাটার মধ্যে সরকারের হস্তক্ষেপ মানে অবশ্যই দরকার, বিচার হওয়া দরকার। সবাই জানে দুর্নীতি হয়েছে, দুর্নীতি কমিশন তদন্ত করতে করতে কয়েক বছর চলে যায়, চার্জশিট হয় না, বিচার শুরু হয় না। বিচার শুরু হলে এটা মানে শেষ করার কোনো পদ্ধতি জানা নেই। দুই একটা ছাড়া খুব আপনি ঠিকই বলেছেন, প্রথমেই বলেছেন যে খুব মানে চিহ্নিত দুর্নীতিবাজরাও শাস্তির আওতায় এখন পর্যন্ত আসে নাই। এখন পর্যন্ত সে প্রসিডিউরের মধ্যে রয়ে গেছে। এই জিনিস হলে আমার ধারণা দুর্নীতি দমন কঠিন কাজ হয়ে যাবে এবং দুর্নীতি চলতেই থাকবে। যেসব দুর্নীতি হচ্ছে, মানুষের জীবন নিয়ে দুর্নীতি হচ্ছে, মানুষের জীবনকে বিপন্ন করে দুর্নীতি হচ্ছে। আপনার ভেজাল ওষুধ কিনছে, ভেজাল মানে মেডিকেল ইকুইপমেন্ট কিনছে, এগুলি তো কোনো অবস্থায়। এবং আজকে দেখলাম এই যে বালিশ কাণ্ডের ইঞ্জিনিয়ার সাহেবকে বেল দেয় না হাইকোর্ট, এটা একটা ভালো কাজ করেছে। তো কিন্তু বিচার তো হইতে হবে। সে বালিশ কবে বালিশ নিয়ে ঘটনা ঘটেছে, সেই বালিশের মধ্যে অনেকে তো মানে দুর্নীতিবাজরা ঘুমিয়ে গেছে, তাদেরকে জাগাইতে হবে, তাদের বিচার করতে হবে। এটা মানে আমি মনে করি দুর্নীতি দমন কমিশনের যেসব আইনি ঘাটতি আছে এগুলি দূর করে এই দুর্নীতিবাজদের বিচার ত্বরান্বিত করা উচিত। জি, অধ্যাপক আনোয়ার সিদ্দিক, একদম ছোট করে একটু বলবেন যে একজন হিসাব রক্ষণ কর্মকর্তার কথা বলেছি আমি, এর আগে তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল আফজাল বলে হিসাব রক্ষক, তার হাজার হাজার কোটি টাকা তার নামে পাওয়া গেছে এবং তখন বলা হয়েছিল অনেক রাঘব বোয়াল তার সঙ্গে জড়িত। কোনো রাঘব বোয়ালের নামও পায়নি, আর তিনি কানাডায় মনে কোথায় পালিয়ে গেছেন তারও কোনো খোঁজখবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখানে দুদকের দুর্বলতা বলবো, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা বলবো, কাদের দুর্বলতা বলবো? নিশ্চয়ই কোথাও না কোথাও দুর্বলতা আছে। এখন আমার মনে হয় যে দৃষ্টান্তটা আপনি দিলেন, খুব সম্ভবত আমি পত্রিকায় দেখেছিলাম যে অস্ট্রেলিয়াতে গিয়ে এসে এখন বসবাস করছে। তো এই যে আজকে যে তালিকা করা হয়েছে যাদেরকে এখন জিজ্ঞাসাবাদের জন্য নেবে, সেটা হয়তো কিছুটা সময় লাগবে পদ্ধতির কারণে। কারণ আমরা চাই যে দোষী তাকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক, কিন্তু এমন কেউ যেন আবার শাস্তি না পান যিনি যুক্ত নন বা দোষী নন। তো সেই কারণেই একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে, প্রক্রিয়াতে কিছু সময় লাগবে। কিন্তু এই প্রক্রিয়া অবলম্বনকালীন সময়, যেমন আজকেই তালিকা যখন করা হয়েছে, তাদের সকল সম্পদ, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করে দেওয়া দরকার। পরবর্তীতে যদি দোষী হয় তার সম্পদ বাজেয়াপ্ত হবে, কিন্তু এখন তো আপনি ফ্রিজ করে ফেলবেন। তা না হলে যে অস্ট্রেলিয়াতে পালিয়ে গেছে সেরকম তো এখনো তার অর্থ বিভিন্ন দেশে পাচার হয়ে যাবে বা অন্যের নামে চলে যাবে। আমার মনে হয় যে এই পদ্ধতিগুলোকে আরো আপনার সঠিকভাবে অবলম্বন করা, যাতে কোনো লিকেজের কোনো সুযোগ না থাকে। অধ্যাপক আরভিন সিদ্দিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।